where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, বাড়িতে পড়াশোনাও করছো। আমরা ইতিহাস ক্লাস নিয়ে আলোচনা করি। আমাকে দেখে বুঝতে পেরেছো তোমরা, এর আগের সপ্তাহে আমাদের দ্বিতীয় অধ্যায়টা শেষ হয়েছিল। সেখান থেকে যা গুরুত্বপূর্ণ কিছু সেইগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা একটা নতুন অধ্যায়, পরের তৃতীয় অধ্যায়ে আজকে আমরা ঢুকলাম। আমাদের তৃতীয় অধ্যায়টা হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। আগে অধ্যায়টার নামের মানেটা বুঝি, তাহলে বিষয়টা কি আছে বুঝতে সুবিধা হবে। ঔপনিবেশিক কথাটার মানেটা কি? উপনিবেশ থেকে আসছে। আমরা জানি যে আমাদের এই ভারতবর্ষ দীর্ঘদিন ধরে ব্রিটিশদের উপনিবেশ হয়েছিল, তাই তো? প্রথম দিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপনিবেশ হয়ে 1858 সালের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে ভারতবর্ষ সরাসরি ব্রিটিশ পার্লামেন্টের অধীনে চলে যায়। মানে এক কথায় ভারতবর্ষ ব্রিটিশের অধীন ছিল, উপনিবেশ ছিল। এইবার এই যে ব্রিটিশ, বুঝতে পারছো এরা তো ইংল্যান্ডের লোকজন, তো অত দূর থেকে ভারতবর্ষে এলো, ভারতবর্ষে নিজেদের সাম্রাজ্য বিস্তার করলো, থাকতে শুরু করলো। শুধু এতটাই না, আমাদের রাজা হয়ে গেল, শাসক হয়ে গেল। কেমন করে, ধাপগুলো কি ছিল, সেইটাই হচ্ছে আমাদের এখানে আলোচনার বিষয়। ঔপনিবেশিক কর্তৃত্ব, কর্তৃত্ব কথাটার মানে কি? অধিকার বা জোর, তাই তো? মানে ইংরেজরা কেমন করে আমাদের দেশের ওপরে নিজেদের অধিকারটা বসালো বা অধিকারটা তৈরি করলো, সেইটা আমরা এখানে জানবো। এই যে ঔপনিবেশিক কথাটা আলোচনা করছি, এটা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলা হচ্ছে। এখনো অবধি আমরা একদম প্রথম দিকে আছি। পলাশির যুদ্ধের কথা জেনেছি, বক্সারের যুদ্ধের কথা জেনেছি, দেওয়ানি লাভ অবধি আমরা পড়েছি। তার মানে এখনো অবধি আমরা যে সমস্ত ইংরেজদেরকে দেখতে পাচ্ছি, এরা হচ্ছেন সকলেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী বা অফিসার, আধিকারিক। আধিকারিক কথাটার অর্থ কি? বড় বড় অফিসার, একটা কোম্পানির বড় বড় অফিসার, এরা হচ্ছেন আধিকারিক। এরা ভারতবর্ষে এসেছেন, এই জায়গাটা আমরা আলোচনা করছি, ঠিক আছে? বেশ, এইবার পড়াটার মধ্যে আসি। দেখো, ব্রিটিশরা কি? ব্রিটিশরা কারা? ব্রিটিশরা হচ্ছে একটা বণিক জাতি। তারা যখন ভারতবর্ষে আসে, তোমরা যখন পরের ক্লাসে উঠবে, 9-এ উঠবে, তখন দেখবে তোমরা একটা চ্যাপ্টার পড়বে শিল্প বিপ্লব বলে। তোমরা হয়তো এখনো ব্যাপারটা জানো না। সেটা হচ্ছে ইংল্যান্ডে ইউরোপের মধ্যে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প বিপ্লব মানে হচ্ছে অনেক নতুন নতুন কলকারখানা তৈরি হয়েছিল, আর সেখানে অনেক
জিনিসপত্র তৈরি হতো। প্রথম দিকে জিনিসপত্র বলতে শুধুমাত্র বস্ত্র, মানে কাপড় চোপড়কেই বোঝানো হতো। মানে ইংরেজরা তাদের দেশে নানান কারণ ছিল, সেইগুলো আমরা পরে জানবো, কেন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলো, এটা আমাদের পরের ক্লাসে, ক্লাস 9-এ তোমরা যখন উঠবে তখন পড়বে। তো এতটুকু জেনে রাখো যে ওদের দেশে অনেক কলকারখানা তৈরি হয়েছিল অনেকগুলো কারণে, আর সেই কলকারখানাতে অনেক কাপড় বস্ত্র তৈরি হতো। আর এই বস্ত্রগুলো নিয়ে ইংল্যান্ডের ব্যবসায়ীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিলেন ব্যবসা করার জন্য। সেই রকম ব্যবসা করতে করতে ঘুরতে ঘুরতে তারা ভারতবর্ষেও এসেছেন। তো ভারতবর্ষে যখন ইংরেজরা আসেন তখন কিন্তু ভারতবর্ষ সম্পর্কে অত কিছু জানেন না। তো তখন জানেন যে ভারতবর্ষ একটা দেশ যেখানে জনসংখ্যা বেশি এবং যেখানে তাদের বিক্রির, মানে জিনিসপত্র বিক্রির বা বস্ত্র বিক্রির একটা ভালো বাজার পাওয়া যেতে পারে। এই উদ্দেশ্য নিয়ে ইংরেজরা আমাদের দেশে এলো। এসে তো দেখলো পরিস্থিতি আলাদা। এখানকার যে মাথায় বসে আছেন দিল্লিতে বাদশাহ, তার তো সেই শক্তি ব্যাপারটা নেই, কমে যাচ্ছে। আর দেশীয় যে রাজারা রয়েছেন সেই রাজারা নিজেদের মধ্যেই মারামারি করছে, নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করছে না, এইরকম অবস্থা। এই সুযোগটা নিয়ে নিল ইংরেজরা। প্রথম দিকে কিন্তু ওদের মাথায় কখনোই ছিল না যে তুমি একটা জায়গায় গেলে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, প্রথমে কি তোমার মনে হবে যে আমি ওই বাড়িটায় গেলাম, গিয়ে বাড়িটা আমি দখল করে নেব? নিশ্চয়ই না। তার কিন্তু পরিস্থিতিতে ইংরেজরা দেখলো, বাহ, এইরকম ভারতবর্ষ দেশটাকে যদি একদম পুরো আমাদের মানে ব্যবসা করতে আসছি এরকম না, পুরো আমাদের নিজেদের যদি জায়গা বানিয়ে নিই তাহলে একদম ব্যবসার একটা পাকা জায়গা আমরা পেয়ে যেতে পারি। শুধু যে বাজার, মানে ওখান ইংল্যান্ড থেকে দ্রব্য নিয়ে এসে ভারতবর্ষে বিক্রি করতে পারবে এটাই না, ভারতবর্ষ তো অনেক নদীবহুল দেশ, মানে কাঁচামাল খুব ভালো তৈরি হয় ভারতবর্ষে। মানে কাপড় তৈরির জন্য মূল উপাদান কি? তুলো। তাহলে ভারতবর্ষে তুলো খুব ভালো তৈরি হয়, এবার এখান থেকে কাঁচামালও নেওয়া যাবে। মানে ভারতবর্ষের একটা দারুণ জায়গা। এই জায়গাটাকে হাতে করতে পারলে আমাদের প্রচুর লাভ। ইংরেজরা এই সোজা কথাটা বুঝে গেল। এইবার ইংরেজরা ভারতবর্ষে বাণিজ্যের স্বার্থে কতগুলো ঘাঁটি বানিয়েছিল। ঘাঁটি কথাটার মানে কি বলতো? নিজেদের এলাকা। মনে করো তখন যাতায়াত করতো কি করে? জাহাজে করে, হ্যাঁ, সমুদ্র দিয়ে। তো ইংরেজ কোথায়? ইংল্যান্ড, সেইখান থেকে সমুদ্রে আস্তে 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 ভারতবর্ষে এসেছে। কোথায় আসবে? ভারতের বন্দরগুলোতে আসবে। এবার বন্দরে আসলো, এবার এসে কি হলো? সেখানে কাঁচামাল তারা জাহাজে তুলছে, তাদের যে জিনিসপত্রগুলো তারা নিয়ে এসছে সেইগুলো তারা জাহাজ থেকে নামাচ্ছে। মানে বন্দর এলাকাটাতে তাদের খুব আনাগোনা। এইবার ইংরেজরা কি করলো? আস্তে আস্তে এই বন্দরগুলোর পাশে নিজেদের থাকার জায়গা, মানে এখানে বন্দর আর অনেক দূরে তারা থাকছে, এরকমগুলো তো হবে না। আর একজন ইংরেজ যখন জাহাজ নিয়ে আসে তখন তারা বেশ 6-7 মাস 8 মাসের জন্য একবারে থাকে। তো তখন তারা বন্দরের আশেপাশে নিজেদের থাকার বাড়িঘর মানে কি? একটা ছোট বাজার, যাতায়াত, নিজেদের মতো একটা জায়গা, এই একটা এলাকা তৈরি করতে শুরু করলো ইংরেজরা বন্দরগুলোকে কেন্দ্র করে। এই এলাকাগুলোকে বলা হতো ব্রিটিশ ঘাঁটি। কি বলা হতো? ব্রিটিশ ঘাঁটি। ঠিক আছে? তো ভারতবর্ষে যখন ইংরেজরা আস্তে আস্তে বেশি সংখ্যায় আসতে শুরু করলো তখন তারা ভারতবর্ষের 3টে জায়গায় মূল 3টে ঘাঁটি তৈরি করেছিল। 1 নম্বর ঘাঁটিটা হচ্ছে মাদ্রাজ, তারপরে দ্বিতীয় ঘাঁটিটা হচ্ছে বোম্বাই, আর তারপরের ঘাঁটিটা হচ্ছে কলকাতা। ঠিক আছে? দেখো মাদ্রাজেও বন্দর আছে, বোম্বাই, তোমরা কিন্তু বোম্বাই লিখবে, হ্যাঁ, এখন নামটা মুম্বাই হয়ে গেছে, কিন্তু যখনকার কথা আমরা আলোচনা করছি তখন তো বোম্বাই। তাহলে বোম্বাইয়ে হচ্ছে আরেকটা ঘাঁটি, আর কলকাতাতে হচ্ছে আরেকটা ঘাঁটি তৈরি করলো। এইবার কি হলো? ঘাঁটি তৈরি করেছে, নিজেদের একটা এলাকা তৈরি করেছে, করে নিজেদের মতো ব্যবসা বাণিজ্য করছে, আসছে যাচ্ছে, থাকছে, মাসের পর মাস ব্যবসা করছে নিজেদের মতো করে, এইরকম একটা ব্যাপার স্যাপার চলছে। এইবার যখন আস্তে আস্তে বিভিন্ন ঘটনাতে ইংরেজরা একের পর এক দেশীয় রাজাকে হয় যুদ্ধে হারিয়ে হোক বা বুদ্ধি করে কোনো শর্তের মধ্যে জড়িয়ে হোক, আমরা জেনেছি কালকে, এর আগের
চ্যাপ্টার যখন আমরা পড়ছিলাম, লাস্ট চ্যাপ্টারে আমরা লাস্ট জায়গাটাতে আমরা পড়েছি অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি, এইগুলো আমরা জেনেছি। তো এরকমভাবে কোনো নীতির জালের মধ্যে জড়িয়েই হোক, বা যুদ্ধ করে হারিয়েই হোক, বা কোনো ছলচাতুরি করেই হোক, মানে যে পদ্ধতিতে হয় আর কি, হ্যাঁ, ইংরেজরা ভারতবর্ষের বিভিন্ন জায়গা নিজেদের দখলে নিয়ে আসতে শুরু করে। এইবার দেখো আমাদের দেশ এখন কি হয়েছে, অনেকগুলো রাজ্যে বিভক্ত। আমরা জানি যখন মোঘল আমল ছিল তখন মোঘল সাম্রাজ্য কতগুলো সুবা বা প্রদেশে বিভক্ত ছিল। সেই রকমভাবে ইংরেজরাও যখন আমাদের দেশে সাম্রাজ্য বিস্তার করলো, তখন যে যে অঞ্চলগুলো তারা নিজেদের সাম্রাজ্যের মধ্যে নিয়ে এলো, সেই অঞ্চলগুলোকে তারা 3টে প্রেসিডেন্সিতে ভাগ করে দিল। কিসে ভাগ করে দিল? 3টে প্রেসিডেন্সি। প্রেসিডেন্সি মানে হচ্ছে এক একটা বড় এলাকা। এই যে 3টে, যাদেরকে এতক্ষণ আমরা ঘাঁটি বলে জানছিলাম, এই 3টেই হলো ভারতবর্ষে ইংরেজদের প্রথম 3টে প্রেসিডেন্সি। ঠিক আছে, আমি একটু বলি ব্যাপারটা। ধরো মাদ্রাজের অবস্থানটা কোথায়? তোমরা তো ভূগোল পড়ো, ভারতবর্ষের ম্যাপটা সম্পর্কে তোমাদের ধারণা আছে। মাদ্রাজ কোথায়? পূর্ব উপকূলে। এইবার পূর্ব উপকূল বরাবর ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর কথা মনে করো। দেখো, 1 নম্বর কি? উড়িষ্যা। তারপরে কি? অন্ধ্রপ্রদেশ। তারপরে কি? তামিলনাড়ু। তারপরে কি? কর্ণাটক। তারপরে কি? কেরল। এই অঞ্চলগুলো যখন ইংরেজরা নিজেদের সাম্রাজ্যের মধ্যে নিয়ে এলো, তখন এই পূর্ব উপকূলের সমস্ত অঞ্চলগুলোকে, এবার দেখো একটা অঞ্চলকে সাম্রাজ্যের মধ্যে নিয়ে আসলাম ঠিক, তাহলে তো সেই অঞ্চলটাতে একটা শাসন ব্যবস্থা রাখতে হয়, সেই অঞ্চলটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হয়। তো সেই নিয়ন্ত্রণে রাখার জন্য ইংরেজ যে আধিকারিক বা অফিসার, তারা কি সব রাজ্যে ঘুরে ঘুরে ছুটে ছুটে বেড়াবে? নিশ্চয়ই না। তাদের একটা থাকার জায়গা থাকবে, যেখান থেকে তারা অঞ্চলটার উপরে নজর রাখবে। তাহলে এই যে অঞ্চলগুলো, এই পূর্ব উপকূলের এই যে রাজ্যগুলো, এই রাজ্যগুলো এরা সব চলে গেল কোথায়? মাদ্রাজ প্রেসিডেন্সির মধ্যে। বুঝলে? তার মানে মাদ্রাজ প্রেসিডেন্সিতে, মানে মাদ্রাজে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বড় বড় অফিসার যারা আমাদের দেশে আসছেন, তারা মাদ্রাজে ঘাঁটি তৈরি করেছেন, একটা দুর্গও তৈরি করেছেন, সেন্ট জর্জ দুর্গ। হ্যাঁ, এটা একটু মনে রাখো, সেন্ট জর্জ দুর্গ। এবার দুর্গ তৈরি করেছেন, ঘাঁটি তৈরি করেছেন, নিজেদের থাকার জায়গা, বাড়িঘর, অফিস, এই সমস্ত কিছু নিজেদের মতো করে বানাচ্ছেন। এবার বানিয়ে এই সমস্ত অঞ্চলগুলোতে কেমনভাবে শাসন হবে, কেমনভাবে রাজস্ব নেওয়া হবে, কেমন নিয়ম কানুন আইন, কোনো গন্ডগোল লাগলে সেইগুলো কেমনভাবে মেটানো হবে, মানে পুরো এলাকাটা শাসিত হচ্ছে এই মাদ্রাজ থেকে। মাদ্রাজ হলো একটা প্রেসিডেন্সি। বোঝা গেল ব্যাপারটা? এইবার বোম্বাই কোথায়? পশ্চিম উপকূলে। এবার এখানে একটা কথা বলে রাখি, ইংরেজরা কিন্তু প্রথমেই পশ্চিম উপকূলের বোম্বাই বন্দরে আসেনি। ইংরেজরা এসেছিল প্রথমে সুরাট। তোমরা জানো গুজরাটের সুরাট হচ্ছে একটা বড় বন্দর, বিরাট বড় বন্দর। কিন্তু আস্তে আস্তে এই সুরাটের থেকে বোম্বাই ইংরেজদের কাছে বেশি সুবিধাজনক হয়ে যায়। লোক সংখ্যাও বেশি, সমুদ্রে যাতায়াত করাটাও সুবিধা, মানে বোম্বাইয়ের জনপ্রিয়তাটা বাড়তে শুরু করে। ঠিক আছে, এইবার পশ্চিম উপকূলের যে রাজ্যগুলোর কথা আমরা বলবো, ধরো গুজরাট, মহারাষ্ট্র, আর মধ্য ভারতের কিছু অঞ্চল। মধ্য ভারতের কিছু অঞ্চল যেইগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছে, এই অঞ্চলগুলো সব চলে গেল কার ভেতরে? এরা চলে গেল হচ্ছে বোম্বাইয়ের ভেতরে। মানে বোম্বাইতে ব্রিটিশ আধিকারিকরা আছেন, তারা এতগুলো অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। বোঝা গেল কথাটা? এইবার আসলো আমাদের কলকাতা। বুঝতেই পারছো, কলকাতা প্রেসিডেন্সিটা ছিল বিশাল বড়।
বিশাল বড়। আমরা কি জানি যে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিসের অধিকার পায় বলো? দেওয়ানি লাভের অধিকার পায়। মানে কি? রাজস্ব আদায় করতে পারবে, রাজস্ব নিয়ে বিচার টিচারও করতে পারবে। যখন এরকম দেওয়ানির ঘটনাগুলো হয় তখন বাংলার নবাব কে ছিলেন বলো তো? বলেছিলাম আগের দিন, নজমউদ্দৌলা, মীর জাফরের ছেলে। তো তিনি তো নামে মাত্রই নবাব, তার তো আর কোনো কাজ আছে কিন্তু সব কথা ইংরেজদের শুনে শুনে চলতে হয়, এইরকম আর কি। তো 1772 সালে ওয়ারেন হেস্টিংসকে যখন ভারতবর্ষে পাঠানো হলো গভর্নর করে, তখন ওয়ারেন হেস্টিংস এই নবাবকে একেবারে সরিয়ে দিলেন যে যাও, তোমাকে আর ওই সিংহাসনে শুধু বসে বসে আর সময় নষ্ট করতে হবে না, তুমি একেবারেই বিদায় নাও, পুরো বাংলা প্রেসিডেন্সিটা সরাসরি আমিই দেখাশোনা করব। ওয়ারেন হেস্টিংস দেখাশোনা করবেন মানে তিনি গিয়ে কি সিংহাসনে বসে গেলেন? তিনি গিয়ে বসলেন না, কিন্তু তিনি হাতে রাখলেন, মানে নবাব পদটা মুছে গেল। ঠিক আছে, এইবার এই কলকাতা প্রেসিডেন্সির ভেতরে বা তত্ত্বে মানে আয়ত্তে কোন কোন অঞ্চলগুলো পড়লো দেখো? পুরো বাংলা, পুরো বাংলা, তারপরে কি বিহার, তারপরে কি উড়িষ্যা, তারপরে কি আসাম, তারপরে কি ত্রিপুরা। এতগুলো এলাকা নিয়ে সম্পূর্ণটা ছিল কলকাতা প্রেসিডেন্সির আন্ডারে আর কি, মানে কলকাতা প্রেসিডেন্সির মধ্যে। বুঝতে পারছো? তার মানে এই যে তিনটে প্রেসিডেন্সি, এই তিনটে প্রেসিডেন্সির মধ্যে নিজেদের সাম্রাজ্যটাকে ব্রিটিশরা ভাগ করে নিল শাসনের সুবিধার জন্য। এই জায়গাটা পরিষ্কার হলো। এবার এই জায়গাটা মুছে দিচ্ছি আমি। ঠিক আছে, তোমাদের বইতে দেখবে চ্যাপ্টারটা যেখানে শুরু হচ্ছে প্রথম পাতাটাতেই এইগুলোই লেখা রয়েছে কিন্তু। হ্যাঁ, আমি এরকম ছকের মতো করে লিখলাম, মনে থাকে না যেহেতু, সেই জন্য। আচ্ছা, এবার এটা মুছে দিলাম। এইবার কলকাতাটাকে নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমরা বাংলার ইতিহাসটা জানছি তো। এইবার দেখো তিনটে প্রেসিডেন্সি আছে, মাদ্রাজ, বোম্বাই আর কলকাতা। এই তিনটে প্রেসিডেন্সিতে তিনজন গভর্নর আছেন। কে আছেন? গভর্নর, যিনি কি করেন? গভর্ন করেন, মানে কি শাসন করেন। এই গভর্নর কারা? এদেরকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঠিয়েছে, প্রমোশন মানে দারুণ উঁচু পদ, বুঝলে, বিরাট অফিসার আর কি, তাকে পাঠানো হয়েছে। বোম্বাইয়ের একজন গভর্নর আছেন, কলকাতার একজন গভর্নর আছেন, মাদ্রাজের একজন গভর্নর আছেন। এই তিনজন গভর্নর কিন্তু নিজেদের মতো করে নিজেদের এলাকাটা দেখাশোনা করেন। মানে কলকাতার গভর্নর কিন্তু মাদ্রাজের গভর্নরকে জিজ্ঞেস করেন না যে আমি কি করব, বা মাদ্রাজের গভর্নর কিন্তু আবার বোম্বাইয়ের গভর্নরের উপর নির্ভর করে না। এরা তিনজন আলাদা আলাদাভাবে, কিন্তু তিনজন গভর্নরই আবার ইংল্যান্ডে, মনে করো এরা তো সব কোম্পানির কর্মচারী, কোম্পানির একটা বিরাট বড় অফিসার, বিরাট বড় পদ পেয়েছে আর কি। এবার এই তিনজন গভর্নর এরা কিন্তু ইংল্যান্ডে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মেন অফিস, ধরো হেড অফিস একটা থাকে না, সেই হেড অফিস ধরো ইংল্যান্ডে, তো সেই হেড অফিসে ডিরেক্টরেট অফ কাউন্সিল, তোমরা জানো, তোমরা শুনেছো বোর্ড অফ ডিরেক্টরস, মানে মনে করো একটা বড় কোম্পানি, সেই কোম্পানিটার একজন মালিক হলেন, ঠিক আছে, কিন্তু তিনি তো আর অত কোম্পানির সমস্ত দিকে নজর রাখতে পারেন না, সেই জন্য কয়েকজনকে নিয়ে একটা বোর্ড বা একটা কমিটি তৈরি হয়, যেই কমিটি বিভিন্ন সিদ্ধান্ত নেয় কি করা উচিত কি করা উচিত না, এরকম। তো ইংল্যান্ডেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই মেন কমিটিটা ছিল। তো এই তিনজন গভর্নর নিজেরা সরাসরি ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মেন অফিস তার সাথে যোগাযোগ রাখতেন, তার সাথে আলাপ আলোচনা করতেন। ঠিক আছে, ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল। সেই ঘটনাটা কি? সেটা হচ্ছে বাংলাদেশে ওয়ারেন হেস্টিংসকে প্রথম গভর্নর করে পাঠানো হলো। এবার ওয়ারেন হেস্টিংস আসলেন কখন? যখন বাংলাদেশে 76-এর মন্বন্তর ঘটে গেছে। ওয়ারেন হেস্টিংস আসছেন 1772-এ, আর আমাদের মন্বন্তর হচ্ছে 1770-এ, বিরাট দুর্ভিক্ষ মন্বন্তর। তো ওয়ারেন হেস্টিংসকে যখন পাঠানো হলো, তারপরে ব্রিটেনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মূল অফিস, সেইখানে যারা আছেন তারা তো বিভিন্ন
কর্মচারীকে পাঠাচ্ছেন ভারতবর্ষে। তারা তখন ভাবলেন যে কোম্পানির কর্মচারীদের হাতে ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ ছেড়ে রাখা ঠিক হচ্ছে না, এরা ঠিকভাবে বোধহয় শাসন করতে পারছে না, সেই জন্য এই গভর্নরদেরকে পাঠানো হলো। এইবার বলি 72-এ ওয়ারেন হেস্টিংস বাংলা প্রদেশের বা কলকাতায় গভর্নর হয়ে আসলেন। বেশ 1773 সালে, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, খেয়াল করো, 1773 সালে ব্রিটিশ পার্লামেন্ট, পার্লামেন্ট মানে বোঝো, পার্লামেন্ট মানে হচ্ছে আইনসভা, মানে আমাদের দেশে কোনো নিয়ম, কোনো আইন, কোনো নতুন আইন আসতে চলেছে হয়তো বা কোনো নতুন নিয়ম হতে চলেছে, সেটা তো আগে আমাদের দেশের আইনসভায় আলোচনা হয়। তোমরা দেখেছো সবাই টিভিতে দেখায়, সাদা রঙের একটা বিল্ডিং, এইরকম চাঁদের মতো মাথার উপরে জাতীয় পতাকা উঠতে থাকে, সেইখানে আলোচনা হয়, যেইখানে আমাদের প্রধানমন্ত্রী থাকেন, যেইখানে তার দলের লোকরা থাকে, যেখানে আমাদের বিরোধী দলের নেতারা থাকেন, সেখানে আলোচনা হয়ে ঠিক হয় দেশের জন্য কি করা উচিত কি করা উচিত না। এইসব সব দেশে এরকম একটা আইনসভা থাকে। তো ব্রিটিশ আইনসভা ওটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট, আমাদের দেশের আইনসভাটাকেও আমরা পার্লামেন্ট বলবো। তো ব্রিটিশ পার্লামেন্ট, সে মানে ব্রিটিশ আইনসভা আর হচ্ছে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির, ইস্ট ইন্ডিয়া মানে ই লিখে দিলাম, বুঝতে পারবে তো এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ডিরেক্টর অফ কাউন্সিল, মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মূল অফিস কাউন্সিল, ধরো এরা মিলে ঠিক করলো একটা আইন চালু করতে হবে ভারতের জন্য। কে? মনে করো ভারতের একটা কোম্পানি, বুঝলে, সে ধরো বিদেশে ব্যবসা করতে গেছে, এবার ব্যবসা করতে গিয়ে সেখানে সে এমন কিছু একটা কাণ্ড ঘটিয়েছে যে সেই দেশের প্রচুর মানুষ মারা গেছে বা কোনো একটা ক্ষতি হয়েছে বা এরকম, তাহলে সেই দেশ থেকে, তাহলে তার দায়টা কার উপর এসে পড়বে? আমাদের কোম্পানির যে মালিক তার উপরে, আবার আমাদের দেশের সরকারের উপরেও এসে পড়বে, কারণ কোম্পানিটা তো আমাদের দেশের। সেই রকম ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি খারাপ কিছু করে তার দায়িত্ব তার ব্রিটিশ সরকারের উপরেও পড়বে, কারণ তার দেশেরই কোম্পানি এটা, বুঝতে পারলে? তো এরা মিলে ঠিক করলো যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন বা কার্যকলাপকে বা কাজকর্মকে নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন চালু হবে। কি আইন? রেগুলেটিং অ্যাক্ট। আমি আবার ব্যাপারটা বলি, 1773 সালে ব্রিটিশ পার্লামেন্ট আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্সিল, এরা দুজন মিলে ঠিক করলো ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন চালু করতে হবে। সেই আইনটার নাম কি? রেগুলেটিং অ্যাক্ট। এই যে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং, রেগুলেট কথাটার মানে কি? নিয়ন্ত্রণ করা। আমরা দেখেছি ফ্যানের রেগুলেটর থাকে না, স্পিডটাকে আমরা বাড়াতে পারি কমাতে পারি এরকম করতে পারি। তো রেগুলেটর থেকে রেগুলেটিং, তাহলে রেগুলেট করতে হবে, তার মানে কি নিয়ন্ত্রণ করতে হবে। কাকে নিয়ন্ত্রণ করতে হবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্মচারী যারা ভারতবর্ষে আছে তাদের কাজকর্মটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই মনে হচ্ছে কার সাথে যুদ্ধ বাঁধিয়ে ফেলছে, কার সাথে বন্ধুত্ব করে ফেলছে, কার সাথে কি শর্তে রাজি হয়ে যাচ্ছে, কোন নবাবের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ছে, এইরকম ছেড়ে রাখা যাবে না ওদেরকে, ওদের কাজকর্মকে দেখে রাখতে হবে। সেই জন্য, আর অ্যাক্ট মানে যেন আইন, তাহলে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়। অ্যাক্টটা কারা চালু করে? ব্রিটিশ পার্লামেন্ট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্সিল দুজনে মিলে চালু করে। কাদের ওপর চালু হয়? ভারতবর্ষে যেই সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা এসেছেন তাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করার জন্য, রেগুলেট করার জন্য এই রেগুলেটিং অ্যাক্টটা চালু হয়। এবার কি অ্যাক্টটা সেটা আমরা আলোচনা করব। এটা বুঝলে? এতটুকু বুঝলে? তাহলে এই লেখাটা মুছে দিলাম, রেগুলেটিং অ্যাক্ট লেখাটা থাকলো, ঠিক আছে? এই দেখো রেগুলেটিং অ্যাক্ট 1773-এ চালু হলো। হ্যাঁ, প্রথম কি বলা হলো? 3টে প্রদেশে 3জন গভর্নর আছেন। তো কলকাতার একজন গভর্নর আছেন, একজন বোম্বাইয়ের গভর্নর আছেন, একজন মাদ্রাজের গভর্নর আছেন, এবং 3জন গভর্নরই আলাদা আলাদাভাবে
ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্সিলের সাথে যোগাযোগ রাখে, ওইটা করলে হবে না। 3 জন গভর্নরের মধ্যে একজন হবেন গভর্নর জেনারেল, মানে যিনি ওই 3 জনের সাথে যোগাযোগ করে, মানে যিনি ওই 3 জন গভর্নরের হেড, সোজা কথা যাকে বলে। ওই গভর্নর জেনারেল মানে 3 জন গভর্নর আছেন, তো ধরো ইনি হচ্ছেন কলকাতার গভর্নর, ইনি হচ্ছেন মাদ্রাজের গভর্নর, আর ইনি হচ্ছেন বোম্বাইয়ের গভর্নর। 3 জন গভর্নর আছেন। এই 3 জন গভর্নরের মধ্যে থেকে একজনকে তৈরি করা হবে কি গভর্নর জেনারেল। জেনারেল এবং এই গভর্নর জেনারেল কি করবেন, এই 3 গভর্নরের সাথে আলোচনা করবেন, হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে। ইনি খবরগুলো পৌঁছাবেন কোথায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্সিলে এবং ব্রিটিশ পার্লামেন্টে, 2 জায়গাতেই ইনি খবর, এর দায়িত্ব হয়ে গেল। এতদিন এরা আলাদা আলাদাভাবে জানাচ্ছিল, তো ওটা আর থাকলো না, মানে এর দায়িত্ব গভর্নর জেনারেলের। এবং ওয়ারেন হেস্টিংস হলেন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। তার মানে ওয়ারেন, বলো তো এবার যে এই 3 জন গভর্নরের মধ্যে কার ক্ষমতাটা বেড়ে গেল, ওয়ারেন হেস্টিংস। মানে কলকাতার গভর্নর যিনি, কলকাতা প্রেসিডেন্সির গভর্নর যিনি ওয়ারেন হেস্টিংস, বা বাংলা প্রেসিডেন্সির গভর্নর যিনি ওয়ারেন হেস্টিংস, তার ক্ষমতাটা বেড়ে গেল, কারণ তিনি গভর্নর থেকে গভর্নর জেনারেল হয়ে গেলেন। বুঝতে পারলে কথাটা? আর কি বলা হলো, এই গভর্নর জেনারেল যিনি হবেন তিনি 5 বছরের জন্য থাকবেন, মানে 5 বছর পর তাকে আবার ইংল্যান্ডে ফেরত চলে যেতে হবে, আবার নতুন একজন গভর্নর জেনারেল হয়ে আসবেন। ঠিক আছে, তাকে 5 বছরের জন্য গভর্নর জেনারেল হতে হবে। আর কি বলা হলো কথাটা, যে এই গভর্নর জেনারেল 3 জন গভর্নরের কাজকর্মের প্রতি খেয়াল রাখবেন। বোঝা গেল? আর যেহেতু কলকাতার গভর্নর যিনি ওয়ারেন হেস্টিংস, তিনি প্রথম গভর্নর, ভারতের প্রথম গভর্নর জেনারেল হন, সেই কারণে তার দায়িত্ব অনেকখানি বেড়ে যায়। এবার গভর্নর জেনারেল যিনি, তার কাজের জায়গা কোনটা, কলকাতা, তার অফিস টফিসগুলো কোথায়, কলকাতায়। তার মানে কলকাতা দেশের মধ্যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠতে শুরু করলো। মানে বুঝতে পারছো, কলকাতাতে কে থাকেন না, গভর্নর জেনারেল থাকেন, তার অফিস, তার লোকজন, গভর্নর জেনারেল। তার মানে কলকাতা আস্তে আস্তে ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে শুরু করলো। আরেকটা কথা বলা যায় যে কলকাতা আস্তে আস্তে ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী হয়ে উঠতে শুরু করলো। রাজা যেখানে থাকে সেটাই রাজধানী। তাহলে ব্রিটিশ এখন ভারতবর্ষের মধ্যে কোম্পানির সব থেকে বড় কে, গভর্নর জেনারেল, তিনি কোথায় আছেন, কলকাতায়। তার মানে তার রাজধানী কলকাতা, তার মানে কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী হয়ে উঠতে শুরু করলো। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টে এটা বলা হলো। বোঝা গেল কথাটা? এইবার 1784 সাল, 1784 সাল, বুঝতে পারছো, ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন উইলিয়াম পিট। কি নাম বললাম, ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন উইলিয়াম পিট। পিট ইনি ভারত শাসন আইন নামে একটা নতুন আইন তৈরি করেন। তোমাদের বইতে দেখবে টুকরো কথার মধ্যে লেখা রয়েছে, ভারত শাসন আইন নামে একটা নতুন আইন তৈরি করেন পিট। হ্যাঁ, এই ভারত শাসন আইন মানে পিটের ভারত শাসন আইন বলা হচ্ছে ওটাকে। হ্যাঁ, মানে কোম্পানি কিভাবে শাসন করবে সেটা পিট একটা মোটামুটি বলে দিলেন। পিটের ভারত শাসন আইনে কি বলা হলো, যে ওই যে গভর্নর মানে কলকাতার গভর্নর যিনি, তা বাদ দিয়ে বাকি 2 জন যে গভর্নর, তারা অতি অবশ্যই গভর্নর জেনারেলের নির্দেশ মানতে বাধ্য থাকবেন। মানে বোম্বাই আর মাদ্রাজ প্রেসিডেন্সির যিনি গভর্নর, মাদ্রাজ মা লিখে রাখলাম, বুঝলে তো, যিনি মাদ্রাজ প্রেসিডেন্সির যে 2 জন গভর্নর, এরা 2 জন কার উপর নির্ভর, কার নির্দেশ, কার কথা মেনে চলবেন, গভর্নর জেনারেলের। ওয়ারেন হেস্টিংস নাম দেবে না, কিন্তু যিনি গভর্নর জেনারেল হবে তার, হেস্টিংস হয়েছেন তাই হেস্টিংসের। বুঝতে পারলে? এই 2 জন গভর্নর, গভর্নর জেনারেলের নির্দেশ মানবেন।
নির্দেশ মানবেন। মানে মানবেন মানে মানতে হবেই। এই দুজন গভর্নর ওই গভর্নর জেনারেল কাছে মানে একদম কি বলবো আর কি দায়িত্বে থাকবেন গভর্নর জেনারেল, এদের দুজনের, এদের কথা শুনতেই হবে। ঠিক আছে। আর আরেকটা কি বললেন যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেমনভাবে শাসন করছে সেই ব্যাপারে ব্রিটিশ পার্লামেন্ট মতামত দিতে পারে। মানে কোম্পানির কর্মচারী কাজ করছে বলে ব্রিটিশ আইনসভা, যারা কোম্পানির কর্মচারী তারা তো ব্রিটেনের লোক, ব্রিটিশের নাগরিক, মানে ইংল্যান্ডের নাগরিক, তাহলে তাদের ওপরে কি ব্রিটিশ আইন তো প্রযোজ্য হবেই। তো সেই জন্য কি বলা হলো, দুটো বলা হলো, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর পয়েন্ট কি বলা হলো যে ভারতে কোম্পানির কাজকর্মে ব্রিটিশ পার্লামেন্ট মতামত দিতে পারবে। মানে তুমি কোম্পানির কর্মচারী হতে পারো কিন্তু তুমি তো ব্রিটিশ আইনের ঊর্ধ্বে নও। তার মানে তুমি যতই বড় অফিসার হও না কেন, ব্রিটিশ পার্লামেন্ট তোমাকে কিন্তু বলতে পারে কোনো কিছু এবং তোমাকে সেটা শুনতে হবে, সেটা গভর্নর জেনারেল হলেও শুনতে হবে। বোঝা গেল? এই উইলিয়াম পিট ইনি কে? ইনি হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইনি বললেন যে বোম্বাই আর মাদ্রাজের যে দুজন গভর্নর, তারা গভর্নর জেনারেলের নির্দেশ মানতে বাধ্য থাকবেন এবং ভারতবর্ষে কোম্পানির কাজকর্মের ওপরে ব্রিটিশ পার্লামেন্টের একটা নিয়ন্ত্রণ থাকবে। বোঝা গেল এই জায়গাটা? বেশ, এই জায়গাটা মুছে দিলাম। এইবার আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গাতে চলে আসছি। আমরা জানলাম যে ওয়ারেন হেস্টিংস হচ্ছেন বাংলা বা কলকাতা প্রেসিডেন্সির প্রথম গভর্নর এবং একই সাথে ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম গভর্নর জেনারেল, ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। বোঝা গেল? এবার হেস্টিংস যখন আসলেন 1765 সাল, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানির অধিকার পেল। 1772 সাল নবাবকে সরিয়ে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের মানে ভারতবর্ষের বা বাংলা প্রদেশটার কি হলো, শাসক হয়ে গেলেন। ঠিক আছে, বোঝা গেল? এইবার ওয়ারেন হেস্টিংস তখন ভাবলেন যে এই বাংলা তো একটা বিরাট বড় প্রদেশ, এত বুঝতে পারছো তো, বাংলা আছে, বিহার আছে, ত্রিপুরা আছে, আসাম আছে, উড়িষ্যা আছে, এতগুলো এলাকা নিয়ে বাংলা প্রেসিডেন্সি বা কলকাতা প্রেসিডেন্সি। তাহলে এত বড় জায়গাটাকে শাসন করতে গেলে একটা সিস্টেমের মধ্য দিয়ে এগোতে হবে। কি সিস্টেম? বিচার ব্যবস্থাটাকে নিয়ে ওয়ারেন হেস্টিংস প্রথম ভাবলেন এই বিচার ব্যবস্থাটাকে আমাকে ঠিকঠাক করে সাজাতে হবে। কি রকম ঠিকঠাক? হেস্টিংসের আমলে ভারতবর্ষে বা বাংলা প্রদেশের শাসন ব্যবস্থায় কিছু পরিবর্তন এসেছিল উল্লেখযোগ্য। এইটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন হতে পারে। আমি পরিবর্তনগুলো লিখছি, তোমরা সম্ভব হলে খাতাতে লিখে নাও বা যদি বই থেকে পড়ো তাহলেও দেখবে একই রকম লেখাই আছে, একটু পয়েন্ট করে লিখলে মনে থাকার সুবিধে হয় আর কি। হ্যাঁ, প্রথম লিখবে, এটা হচ্ছে আমরা তাহলে কার আমল পড়ছি? আমরা পড়ছি হচ্ছে হেস্টিংসের আমল। হেস্টিংস কি করলেন? হেস্টিংসের আমলে 1 নম্বর কি বললাম, বাংলার বিচার ব্যবস্থাকে মানে তোমাকে ধরো কোনো একটা এলাকার রাজা করে দেওয়া হয়েছে, তাহলে তোমাকে তো তোমার মতো আইন কানুন নিয়ম বিচার এগুলো সমস্ত কিছু সাজিয়ে নিতে হবে। হেস্টিংস ওই সাজানোর কাজটাই করছেন। ঠিক আছে, বাংলার বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। ঢেলে সাজানো মানে হচ্ছে একদম মানে নতুন করে হয়, সাজানো হয়। 1 নম্বর পয়েন্ট। এগুলো সব হচ্ছে যখন হেস্টিংস আমাদের গভর্নর জেনারেল। ঠিক আছে। 2 নম্বর কি, বাংলার সব জেলায় একটি করে দেওয়ানি ও একটি করে ফৌজদারি
আদালত তৈরি করা হয়, আদালত তৈরি করা হয়, বিচার ব্যবস্থার সাথে আদালতের যোগাযোগটা তো খুব বেশি। তো প্রত্যেকটা জেলার বাংলা প্রেসিডেন্সির আর কি একটা করে দেওয়ানি মানে বুঝতে পারছো যে রাজস্ব নিয়ে যা কিছু ঝামেলা টামেলা হবে দেওয়ানি আদালতগুলোতে সেইগুলোর মিটমাট হবে। আর আরেকটা হচ্ছে ফৌজদারি, মানে রাজস্ব বাদ দিয়েও তো অনেক কিছু হয়, কোথাও কেউ মারপিট হলো, কোথাও খুন জখম হলো, কোনো জায়গা নিয়ে গন্ডগোল লাগলো, এই সমস্ত যে বাকি সব মানে রাজস্ব বাদ দিয়ে বাকি যে সমস্ত যে ঝামেলা অশান্তিগুলো সবগুলো ফৌজদারির মধ্যে পড়ছে। তাহলে সেই একটা করে প্রত্যেকটা জেলাতে দুটো করে আদালত তৈরি করলেন হেস্টিংস। একটা আদালতে রাজস্ব বা দেওয়ানি নিয়ে আলোচনা হবে, আর আরেকটা আদালতে অন্যান্য সমস্ত বিষয়গুলো নিয়ে বিচার হবে আর কি। বোঝা গেল? এই যে দেওয়ানির যে আদালতগুলো এর যে প্রধান তারা ছিলেন ইউরোপীয়রা মানে ইংরেজরা, কিন্তু ফৌজদারি যে আদালতগুলো মানে রাজস্ব বাদ দিয়ে যে অন্যান্য ঝামেলাগুলো মিটমাট করার জন্য যে ফৌজদারি আদালত, সেই আদালত কিন্তু হেস্টিংসের সময়ও কিছুদিন ধরে কাজী মুফতি এরা কারা, এই যে দেখো দুটো নাম লিখছি, কাজী মুফতি, ময়হস্যু ফ তয়হস্যি, মুফতি তোমাদের বইতে আছে দেখবে। এইগুলো কি বলতো, এগুলো হচ্ছে দুটো পোস্ট। ধরে নাও এরাও দুজন বিচারক ভারতীয় যারা ফৌজদারি আদালতগুলোর বিচারক হবেন। দেওয়ানির বিচারক কিন্তু কোনো ভারতীয় হতে পারবেন না, দেওয়ানি আদালতের। ফৌজদারি আদালতের বিচারক দুজন হবেন, যেই পদটাকে বলা হচ্ছে কাজী। তুমি যদি দেওয়ানি আদালতের বিচারক হও তাহলে তুমি কাজী হয়ে গেলে বা তুমি মুফতি হয়ে গেলে। কিন্তু এই কাজী আর মুফতি যতই বিচার করুন না কেন এদের ওপরে সর্বোচ্চ মতামত দিতে পারতো ইউরোপীয়রা। মানে বুঝলে, দেওয়ানিটা তো পুরো নিজেদের হাতে রেখেইছে বিচার ব্যাপারটাকে, ফৌজদারিটা এদেরকে দিয়ে চালাচ্ছেন, কিন্তু এদের ওপরেও কথা বলতে পারবে ইংরেজরা। মানে এদের যদি পছন্দ না হয় বিচার তাহলে ইংরেজরা সেখানে বলতে পারে। বোঝা গেল? এই দুটো পয়েন্ট হলো, লেখা হয়েছে। তাহলে এই দুটো পয়েন্ট আমি মুছে দিচ্ছি। তিন নম্বর পয়েন্ট আমরা আলোচনা করি, খুবই গুরুত্বপূর্ণ। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774 সালে কলকাতা সুপ্রিম কোর্ট তৈরি হয়। এই যে দিল্লিতে তোমরা এখন যে সুপ্রিম কোর্টের নাম শোনো, সেই কোর্ট আর এই কোর্ট কিন্তু আলাদা। এটা হচ্ছে কলকাতায় তৈরি হয়েছিল প্রেসিডেন্সিতে, পরে বোম্বাইতেও একটা সুপ্রিম কোর্ট হয়েছিল, মাদ্রাজেও একটা সুপ্রিম কোর্ট হয়েছিল। হ্যাঁ, 1774 সালে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। স্যার এলিজা ইম্পে, এইটা একটা ছোট প্রশ্ন, গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন। স্যার এলিজা ইম্পে ইনি ছিলেন প্রথম এই কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। এলিজা ইম্পে, তোমাদের প্রশ্ন আসে কলকাতা সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল, কে ছিলেন এর প্রথম বিচারপতি? তাহলে 1774 সালে। তখন কে গভর্নর, কে গভর্নর জেনারেল, কে হেস্টিংস। হ্যাঁ, 74 সালে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় আর এর প্রধান ছিলেন স্যার এলিজা ইম্পে। এর কাজ কি ছিল? কলকাতা সুপ্রিম কোর্টটা কি করতো? আদালত তো আছে, তাহলে আবার সুপ্রিম কোর্ট কেন? ভারতবর্ষে বা এই বাংলাদেশে প্রচুর তো ইউরোপীয়রা এসছে, মানে ইংরেজরা আছে, ইংরেজ ছাড়াও কি আছে, ধরো ফরাসিরা আছে, কিছু পর্তুগিজ, কিছু ওলন্দাজ, এরাও আছে। এবারে ইউরোপীয়দের মধ্যে যদি কোনো গোলমাল বাঁধে সেই ব্যাপারগুলো মিটমাট করার জন্য এই কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। বুঝতে পারলে? মানে এখানে যে ভারতীয়দের বিচার হতো তা না, এটা ইউরোপীয়দের বিচার করার জন্য তৈরি হয়েছিল। মানে ইউরোপীয়দের মধ্যে কোনো গন্ডগোল বাঁধলে, বিচারের দরকার হয়ে পড়লে তখন এই সুপ্রিম কোর্টে গিয়ে সেই বিচারটা হতো। বুঝতে পারলে? এটা হচ্ছে আমরা 3 নম্বর পয়েন্ট আলোচনা করলাম। 4 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব হচ্ছে বিচার তো হবে, এবার বিচারের যে নির্দেশ, মনে করো আদেশ মনে করো আমি বিচার করলাম যে একজন খাজরা দিতে পারেনি। হ্যাঁ, তো আমি সব ভেবে টেবে সব শুনে টুনে বিচার রায় দিলাম যে তোমাকে 10 বস্তা ধান শাস্তি স্বরূপ দিতে হবে, এরকম একটা আদেশ দিলাম। তো হেস্টিংস নির্দেশ দিলেন, যেখানে প্রত্যেকটা জেলা আদালতে তো বিচার হচ্ছে,
যেখানে যা বিচার হচ্ছে সেই বিচারের আদেশগুলো লিখে রাখতে হবে, লিখে রাখতে হবে। বুঝলে, এইটা একটা খুব ভালো জিনিস। ওই মুখে মুখে বলে দিয়েছি, কি বলেছি নিজেই ভুলে গেছি, ওই রকম নয়, লিখে রাখতে হবে। এটা একটা। আর কি করলেন, 5 নম্বর পয়েন্ট লিখছি, যতগুলো জেলা এবং প্রত্যেকটা জেলায় একটি করে দেওয়ানি আদালত, সব দেওয়ানি আদালতগুলোতে, সব দেওয়ানি আদালত গুলোকে একই, এই দেখো না, আমি এই জায়গাটা এতখানি লেখার জায়গা হলো না তো, আমি এরকম করে গোল করে দিলাম। এই গোলটার মানেটা কি বলো তো, যত প্রত্যেকটা জেলায় একটা করে দেওয়ানি আদালত আছে, তো এই সব কটা দেওয়ানি আদালতকে একই নিয়ন্ত্রণে আনা হলো। একই মানে রাজস্ব নিয়ে বিচার, সে বাংলার এ প্রান্তেও যে মানে জেলাতে, মনে করো বাংলার একটা, বাংলাদেশের একটা জেলাতে যে বিচার হচ্ছে বা যে রায় দেওয়া হচ্ছে, সেই রকম একই সমস্যা যদি ত্রিপুরায় হয় তাহলে সেখানেও একই রকম রায় দেওয়া হবে। সেই এক সমস্যা যদি উড়িষ্যায় হয় তাহলে সেখানেও এক রকম, মানে এক এক জায়গার জন্য এক এক রকম বিচার, এক এক রকম আইন, তা না। যতগুলো জেলা আদালত আছে সব জেলা আদালতগুলোকে একই নিয়মে নিয়ে আসা হয়, একই আওতায়। যেখানেই বিচার হোক না কেন, বিচারের পদ্ধতিটা যেন একই থাকে। এই গোল করে ঘিরে দিলাম। হ্যাঁ, সব তোমরা লিখবে যে সব দেওয়ানি আদালতগুলোকে একই আওতায় আনা হয়। বোঝা গেল? তাহলে এই 5টা পয়েন্ট মুছে দিই। আর একটা পয়েন্ট আমাদের আছে, এই 5টা মুছে দিলাম তো, আর একটা পয়েন্ট আমাদের আছে, সেই পয়েন্টটা হচ্ছে এখন অবধি যে আইনগুলো বলা হচ্ছে, ইংরেজরা আসার আগে অবধি ভারতবর্ষে কোন আইন ছিল বলতো? মোগল আইন, তাই না? মোগলদের আইন ছিল। তো এবার ধরো মোগলদের আইনগুলো, সেইগুলো তো এতদিন তো ভারতবর্ষে কয়েকশো বছর ধরে মোগল আইনেই অভ্যস্ত। ইংরেজরা নতুন আইন আনতে গেলে হঠাৎ করে এত ভারতবাসীকে তো আর সেই আইনে অভ্যস্ত করতেও সময় লাগবে। তো ইংরেজরা কি করলেন, যে হিন্দু আইনগুলো ছিল না, সেই হিন্দু আইন, তো বাংলা লেখা বুঝতে পারছে না, বা হিন্দু আইনগুলো তো পড়ে ইংরেজরা বুঝতে পারছে না, সেই জন্য কি করলো, 6 নম্বর পয়েন্ট বলছি, 11 জন হিন্দু পণ্ডিত তাদেরকে ডাকলেন ওয়ারেন হেস্টিংস। ডাকলেন, ডেকে কি বললেন, যে যত হিন্দু আইন আছে সবকে এক জায়গায় লেখা হোক। বুঝলে, 11 জন হিন্দু পণ্ডিতকে ডেকে কি করলেন, সমস্ত সকল হিন্দু আইনকে এক জায়গায় লেখা হয়, এক জায়গায় লেখা হয়, লেখা ও ব্যাখ্যা করা হয়, ও ব্যাখ্যা করা হয়। মানে ইংরেজরা তো বাইরে থেকে এসেছে, ওরা হঠাৎ করে কোনো মুঘল আইন পড়ে ওরাও বুঝতে পারবে না যে এটার মানেটা কি বা কি বলছে। হ্যাঁ, তো সমস্ত হিন্দু আইনগুলো একসাথে হবে, একসাথে লেখা থাকলে একসাথে। আবার একই রকম ভাবে সমস্ত মুসলিম আইনগুলোকেও ওয়ারেন হেস্টিংস মুসলিম আইনগুলোকেও কমা কমা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে তোমরা লিখবে যে 11 জন হিন্দু পণ্ডিতকে সকল হিন্দু আইনগুলোকে একসাথে লেখা এবং ব্যাখ্যা করার দায়িত্ব দেওয়া হয়, আর এই রকম একই রকমভাবে সমস্ত মুসলিম আইনগুলোকেও একই জায়গায় ব্যাখ্যা এবং মানে লিখে ব্যাখ্যা করার নির্দেশ দেন ওয়ারেন হেস্টিংস। এগুলো লেখা হলো তো, লেখা হওয়ার পরে হেস্টিংস কি করলেন, সেই লেখা ব্যাখ্যাগুলো, হিন্দু আর মুসলিম আইনের যে সেই ব্যাখ্যাগুলো, সেইগুলোকে ইংরেজিতে অনুবাদ করে নিলেন। ব্যাস, বোঝা সুবিধা হয়ে গেল, সব এক জায়গাতেই থাকলো। আর কি করলেন, এইগুলোকে কি করলেন, ইংরেজি অনুবাদ করে নিলেন, আইনগুলোর ইংরেজি অনুবাদ করে নিলেন, আইনগুলোর মানে এই যে হিন্দু আইন আর মুসলিম আইনগুলো আসলো না এক জায়গাতে, এবার এইটাকে, এটা ওই বাংলা লেখা তো আর পড়ে বুঝতে পারবেন না, হিন্দি লেখাও পড়ে বুঝতে পারবেন ইংরেজিরা, তো ইংরেজি লাগবে, ওই লেখাগুলোকে পুরোটা ইংরেজিতে অনুবাদ করে নিল। ব্যাস, এতদিন ভারতবর্ষ কি আইন অনুযায়ী শাসন হচ্ছিল, তাহলে সেই জায়গাটা ইংরেজরা একটা ধারণা পেয়ে গেল। বুঝা গেল? তাহলে আমি পয়েন্টগুলো, এই 6টা পয়েন্ট, আমি 6টা পয়েন্ট আবার বলছি, যদি কারোর কোথাও বাদ যায় একটু লিখে নাও বা
লিখেছো যারা তারা মিলিয়ে নাও। 1 নম্বর পয়েন্ট কি বললাম, যে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো হয় হেস্টিংসের আমল। আমরা কিন্তু হেস্টিংসকে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। 2 নম্বর কি বললাম, যে বাংলার প্রত্যেকটি জেলাতে একটি করে দেওয়ানি এবং একটি করে ফৌজদারি আদালত তৈরি করা হয়। দেওয়ানি আদালতগুলোর বিচারক হন ইংরেজরা, ফৌজদারি আদালতগুলির বিচারক ছিলেন কাজী, মুফতি এরা। যদিও ফৌজদারি আদালতগুলোর ক্ষেত্রেও সর্বোচ্চ সিদ্ধান্ত দেবার ক্ষমতা ছিল ইউরোপীয়দের। হলো 2টো পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি বললাম, 1774 সালে ভারতবর্ষে আগত সমস্ত ইংরেজদের বা ইউরোপীয়দের বিচার করার জন্য কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়। স্যার এলিজা ইম্পে ছিলেন এর প্রথম প্রধান বিচারপতি। 4 নম্বর পয়েন্ট আলোচনা করলাম। 5 নম্বর পয়েন্ট কি বললাম, যে সমস্ত দেওয়ানি আদালতগুলোকে একই নিয়ন্ত্রণে আনা হয়। আর 6 নম্বর পয়েন্ট কি আলোচনা করলাম, হিন্দু আর মুসলিম আইনগুলোকে এক জায়গায় এনে ব্যাখ্যা করে সেটার ইংরেজি অনুবাদ করা হয়। বোঝা গেল হেস্টিংসের আমল। এবার এই হেস্টিংসের সাথেই আর একজনের কথাটা আমরা একটুখানি পড়ে নেব, সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ইনিও হচ্ছেন একজন গভর্নর জেনারেল হেস্টিংসের পরে। লর্ড কর্নওয়ালিস, হেস্টিংস তো এতখানি কাজ করে এগিয়ে দিলেন, বিচার ব্যবস্থাটাকে এগিয়ে দিলেন, এরপরে একজন আসছে লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। লর্ড কর্নওয়ালিস 1793 সালে ভারতবর্ষের আগের মোঘল আইনগুলোকে একসাথে করে, ব্রিটিশদের নিয়মকানুনকে একসাথে করে সারা দেশের জন্য একটা সুসংহত আইন লিপিবদ্ধ করেন, একটা বইতে লেখেন। মোগল আইনগুলো কি ছিল, ইংরেজদের আইনগুলো কি ছিল, একটা বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা অবধি সব আইন লেখা থাকবে এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্য ওই বইটার মানে ওই আমাদের দেশের জন্য কি রয়েছে, সংবিধান রয়েছে, তো আমাদের দেশ সংবিধানে যে সমস্ত আইনগুলো বলা হয়েছে সেই মতোভাবে শাসন করা হয়। তো কর্নওয়ালিস কি করলেন, তিনি মোগল আইনগুলোকে এবং ব্রিটিশ আইনগুলোকে একসাথে করে একটা বইয়ের মধ্যে লেখার ব্যবস্থা করলেন। এই যে বইটা তৈরি হলো, এই বইটার নাম হচ্ছে কর্নওয়ালিস কোড। কি বললাম, বইটার নাম হচ্ছে কর্নওয়ালিস। কর্নওয়ালিস কে, লর্ড কর্নওয়ালিস হচ্ছেন বাংলার গভর্নর জেনারেল, ঠিক আছে। তিনি মোগল আইনগুলোকে এবং ব্রিটিশ আইনগুলোকে একসাথে করে একটা বইয়ে লেখার ব্যবস্থা করেন, যেই বইটার নাম হলো কর্নওয়ালিস কোড। কোড খুব গুরুত্বপূর্ণ। কর্নওয়ালিস কোড কি, কর্নওয়ালিস কোড হচ্ছে একটা বইয়ের নাম, বইটার প্রথম পাতায় লেখা দি কর্নওয়ালিস কোড, বুঝলে। তুমি যখন বইয়ের মলাটটা খুলে তখন সেইখানে দেখতে পারবে একের পর এক মুঘল আইনগুলো কি 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 লেখা আছে, ব্রিটিশ আইনগুলো কি 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 লেখা আছে, আর সেই বইয়ের একটা করে কপি সমস্ত আদালতগুলোতে দেওয়া। তার মানে কি, গোটা ব্রিটিশ সাম্রাজ্য একটা বইকে অনুসরণ করে শাসিত হচ্ছে। তার মানে শাসন ব্যবস্থায় বা বিচার ব্যবস্থা একটা স্বচ্ছতা এলো। এই নয় যে তুমি এখানে একরকম বিচার পাচ্ছ, তুমি মাদ্রাজে গেলে আর এক রকম বিচার পাবে, বোম্বাইতে গেলে আর এক রকম বিচার হয়ে গেল, ত্রিপুরায় গেলে তোমার অপরাধ ছাড় হয়ে গেল, এরকম নয়। গোটা ব্রিটিশ সাম্রাজ্য এই কর্নওয়ালিস কোডকে অনুসরণ করে শাসন করা হচ্ছে, ঠিক আছে। এইটা হলো 1 নম্বর। কর্নওয়ালিসের মাত্র 3টে পয়েন্ট আছে। 1, এই বইটা তিনি লেখেন, যেটা তার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। 2, কি কর্নওয়ালিস আবার একটু ভারতীয়দের প্রতি একটু খারাপ ধারণা ছিল, মনে করতেন ভারতীয়রা হচ্ছে সব দুর্নীতিগ্রস্ত, কেউ লেখাপড়া জানে না, কারোর বোধবুদ্ধি নেই, ভারতীয়রা ভালো না, ইউরোপীয়রা হচ্ছে ভারতীয়দের থেকে সব দিকে শ্রেষ্ঠ। সেই জন্য হেস্টিংসের সময় আমরা দেখলাম ফৌজদারি আদালতগুলোতে ভারতীয় ছিলেন কাজী আর মুফতি। কর্নওয়ালিস বললেন ভারতীয়দের দিয়ে কিচ্ছু হবে না, এরা কিছু জানে না, লেখাপড়া, শৃঙ্খলা, আইন, নিয়ম, বিচার সব দিকে এরা নিচে ব্রিটিশদের থেকে। সবকটা বিচার আদালতে কর্নওয়ালিস কি করলেন, ইউরোপীয়দের নিয়োগ শুরু করলেন। সব আদালতে ইউরোপীয় ইউ লিখে রাখলাম, বিচারক নিয়োগ করলেন। মানে ভারতীয়রা বাদ, ভারতীয়রা কিছু পারবে না, বুঝলে। ভারতীয়দের সম্পর্কে খুব খারাপ ধারণা ছিল,
কর্নওয়ালিসের নিয়োগ করেন। বোঝা গেল? এই হলো মূল দুটো পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, এই আইনগুলোর মাধ্যমে কর্নওয়ালিস সারা ভারতবর্ষে একটা সুসংবদ্ধ মানে কি একটা সামঞ্জস্যপূর্ণ একটা বিচার ব্যবস্থা চালু করতে সক্ষম হয়েছিলেন। লাস্ট আর আরেকটা ভালো যেটা কর্নওয়ালিসের বাদ গেল সেটা হচ্ছে, যদি নিম্ন আদালত, মনে করো কোনো একটা জেলা আদালত তোমাকে যে রায় দিল তোমার সেটা পছন্দ হলো না, এখন ধরো মালদা জেলায় তোমাকে কোনো বিচারক যদি রায় দেয় তোমার যদি পছন্দ না হয়, তুমি কলকাতা হাইকোর্টে আপিল করতে পারো, সেখানকার রায় পছন্দ না হলে তুমি আমাদের সুপ্রিম কোর্টে আপিল করতে পারো। কর্নওয়ালিসও এটা করেছিলেন। যদি কোনো নিম্ন আদালত মানে কোনো স্থানীয় আদালত যে রায় দিল সেটা যদি অপছন্দ হয় তাহলে উচ্চ আদালতে আপিল করা যাবে, উচ্চ আদালতে আপিল করা যাবে। এই তিনটে হলো কর্নওয়ালিসের সময়। কর্নওয়ালিস কোড লিখলেন, মানে বইটা তৈরি করলেন উনি, সমস্ত আইনগুলোকে এক জায়গায় এনে সব আদালতে ভারতীয়দেরকে সরিয়ে দিয়ে ইউরোপীয় বিচারক নিয়োগ করলেন, কারণ ভারতীয়রা ইউরোপীয়দের সমকক্ষ নয়, বুদ্ধিমান নয় ভারতীয়রা। আর যদি নিম্ন আদালত কোনো রায় দেয় তার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ করে দিলেন কর্নওয়ালিস। এই হেস্টিংস আর কর্নওয়ালিসকে মিলে তোমাদের একটা 4 বা 6-এর বড় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আজকে আমাদের পড়া এতটুকুই থাকলো। তোমরা এই জায়গাটাকে একটু ভালোভাবে পড়ো, এর পরের দিন আমরা পুলিশ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এই জায়গাগুলো আলোচনা করব। ভালো থাকো।